টেকনোক্র্যাট প্রশাসনের হাতে যাচ্ছে গাজার শাসনভার। কায়রোয় বৈঠক শেষে জানালো হামাস ফাতাহ, থাকবে না ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের ভূমিকা, বলছে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কর্মসূচির ওপর পশ্চিমা নজরদারির মেয়াদ শেষ, আইএইএ-কে চিঠি দিয়ে জানালো রাশিয়া চীন। জাতিসংঘ নিষেধাজ্ঞার পুনরারোপকে অবৈধ আখ্যা। ইউক্রেনকে সহায়তা দিয়ে পাশে থাকার ঘোষণা পশ্চিমাদের। লন্ডনে বৈঠক, জব্দকৃত রুশ সম্পদ নিয়ে সিদ্ধান্তের ইঙ্গিত। বাজেয়াপ্ত হলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি মস্কোর। এবং পানি নিয়ে কাবুল ইসলামাবাদ বিরোধ, কুনার নদীতে বাঁধ নির্মাণ করবে তালেবান। সীমান্ত বন্ধ থাকায় পাকিস্তানে বাড়ছে সবজির দাম, বাণিজ্য স্থগিত রাখার ঘোষণা শাহবাজ সরকারের। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। গাজার শাসন ব্যবস্থা টেকনোক্র্যাট প্রশাসনের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো। মিশরের রাজধানী কায়রোয় বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। আর এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শান্তি পরিকল্পনার অংশ হিসেবেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের উদ্যোগ চলছে বলেও এ সময় জানিয়েছেন তিনি। এর মধ্যেই ইসরায়েলি হামলায় উপত্যকায় 2 জন ও পশ্চিম তীরে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে। গাজায় 15 লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। মিশরের রাজধানী কায়রোতে বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো জানিয়েছে তারা গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখবে এবং প্রশাসন হস্তান্তর করবে টেকনোক্র্যাটের হাতে। তাদের মতে এই পদক্ষেপ যুদ্ধ পরবর্তী পুনর্গঠন ও জাতীয় ঐক্যের পথে একটি বাস্তবসম্মত অগ্রগতি। তবে এখনও অবরুদ্ধ রয়েছে গাজা উপত্যকা। ইসরায়েলের কঠোর নিয়ন্ত্রণে আটকে আছে ত্রাণ, জ্বালানি ও ওষুধ সরবরাহ। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে গাজায় মানবিক সংকট অপরিবর্তিত। ত্রাণ প্রবাহ ব্যাহত হওয়ায় অনাহারে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ। মারাত্মকভাবে কমে এসেছে চিকিৎসা ও আশ্রয় সুবিধা। শীত আসার সঙ্গে সঙ্গে ভয়াবহ রূপ নিতে পারে বিপর্যয়। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দিয়েছেন গাজায় ত্রাণ বিতরণে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA কোনো ভূমিকা রাখবে না। গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসকে সম্পূর্ণভাবে বাদ রাখতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বলেন আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠন করে অঞ্চলটির স্থিতিশীলতা নিশ্চিত করতে চায় ওয়াশিংটন, যা প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ। এরই মধ্যে গাজার মধ্যাঞ্চলে দেইর আল বালাহ এলাকায় ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বিচ্ছিন্ন হামলা চালাতে থাকায় নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে পশ্চিম তীরেও পরিস্থিতি উদ্বেগজনক। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর পশ্চিমা নজরদারির মেয়াদ শেষ হয়েছে। ইরান, রাশিয়া আর চীন মিলে আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ-কে যৌথ চিঠি দিয়েছে। এতে বলা হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর রেজুলেশন আনুষ্ঠানিকভাবে শেষ। এছাড়াও আঞ্চলিক উত্তেজনার পেছনে ইরান জড়িত এমন অভিযোগ উড়িয়ে দিয়ে জাতিসংঘের তেহরান পাল্টা অভিযোগ করেছে। পশ্চিম এশিয়ায় সংঘাতের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে বারবার চেষ্টা চালিয়েছে পশ্চিমারা। আর সে লক্ষ্য পূরণে 2015 সালের 20 জুলাই পাশ করা হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর রেজুলেশন। 2016 সালের 18 অক্টোবর থেকে কার্যকর হয় এই আইন। এই রেজুলেশনের মেয়াদ 10 বছর থাকায় চলতি মাসের 18 তারিখে শেষ হয় সময়কাল। এরই পরিপ্রেক্ষিতে ইরান, রাশিয়া আর চীন মিলে আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ-কে যৌথ চিঠি দিয়েছে। এতে বলা হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর রেজুলেশন আনুষ্ঠানিকভাবে শেষ। তাই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রিপোর্ট করার আর কোনো আইনগত ভিত্তি নেই জাতিসংঘ কিংবা আইএইএ-এর। এ নিয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, ইউরোপীয় দেশগুলোর স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা চালুর চেষ্টা বেআইনি ও অবৈধ। এমন পরিস্থিতির মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাল্টাপাল্টি উত্তেজনা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। তেহরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না ইরান। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, পশ্চিম এশিয়ায় সংকটের মূল কারণ মার্কিন সামরিক উপস্থিতি।
নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেনের প্রতি সমর্থন জোরদারে লন্ডনে বৈঠক করেছেন পশ্চিমা বিশ্বের নেতারা। ডেনমার্ক জানিয়েছে রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে ইউক্রেন পুনর্গঠনের ঋণ দেওয়ার সিদ্ধান্ত বড়দিনের আগেই নেওয়া হবে। কিয়েভকে মিরাজ যুদ্ধ বিমান ও অ্যাস্টার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেওয়ার কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অন্যদিকে ক্রেমলিন বলছে জব্দ করা রুশ সম্পদ বাজেয়াপ্ত করা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের চলমান সংকট ঘিরে স্থানীয় সময় শুক্রবার লন্ডনের ওয়েস্টমিনিস্টারে অনুষ্ঠিত হয় কোয়ালিশন অব দ্য উইলিং শীর্ষক বৈঠক। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আয়োজিত এই সম্মেলনে সরাসরি যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, নেটো মহাসচিব মার্ক রুট এবং নেদারল্যান্ডস ও ডেনমার্কের প্রধানমন্ত্রী। এছাড়া ভিডিও কনফারেন্সে যুক্ত হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে। বৈঠকের আগে উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লস তৃতীয়র সঙ্গে সাক্ষাৎ করেন জেলেনস্কি। এ সময় ইউক্রেনের প্রতি ব্রিটেনের সমর্থন পুনর্ব্যক্ত করেন রাজা। এরপর 10 নম্বর ডাউনিং স্ট্রিটে স্টারমারের সঙ্গে একান্ত বৈঠকে জেলেনস্কি রাশিয়ার উপর আরও চাপ বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করেন। ওয়েস্টমিনিস্টারের সম্মিলিত বৈঠকে পশ্চিমা নেতাদের কাছে ইউক্রেনের দূরপাল্লার হামলা সক্ষমতা বাড়াতে সহায়তা চান জেলেনস্কি, যাতে রাশিয়ার ভেতরে কৌশলগত হামলা জোরদার করা যায়। তিনি যুক্তরাষ্ট্রের রুশ তেল নিষেধাজ্ঞাকে বড় পদক্ষেপ বলে ধন্যবাদ জানান এবং বলেন এই চাপই কিয়েভের পক্ষে যুদ্ধ জয়ের পথ খুলে দেবে। নেটো প্রধান মার্ক রুট বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের নতুন নিষেধাজ্ঞা পুতিনের উপর চাপ বহুগুণ বাড়াবে। ইউক্রেনের শীতকালীন জ্বালানি সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। ডেনমার্ক জানিয়েছে রাশিয়ার ফ্রিজ করা সম্পদ থেকে ইউক্রেনের জন্য পুনর্গঠন ঋণের সিদ্ধান্ত বড়দিনের আগেই হবে। মিরাজ যুদ্ধ বিমান ও অ্যাস্টার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির জন্য এটি ছিল তার প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ। যৌথ সংবাদ সম্মেলনে কিয়ার স্টারমার বলেন, ভ্লাদিমির পুতিন শান্তির ব্যাপারে কখনোই আন্তরিক ছিলেন না। তিনি জেলেনস্কিকে আশ্বস্ত করে বলেন, ইউক্রেনের নিরাপত্তা মানেই তাদের নিরাপত্তা এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও জোরদার করবে ইউরোপ। অন্যদিকে মস্কো থেকে এসেছে কঠোর সতর্কবার্তা। ফ্রিজ করা রুশ সম্পদ বাজেয়াপ্ত করা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। প্রেসিডেন্ট পুতিন বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা একটি অবন্ধুসুলভ পদক্ষেপ, তবে তার রুশ অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারবে না। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইউক্রেনের খেরসন ও কিয়েভে রাশিয়ার আলাদা হামলায় 2 নারী সহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 38 জন। স্থানীয় সময় শনিবার দেশটির সামরিক প্রশাসন জানিয়েছে রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 1 জন নিহত হয়েছেন, আহত বেশ কয়েকজন। ভয়াবহ হামলায় বেশ কয়েকটি ভবনেও আগুন ধরে যায়। পরে দমকল বাহিনী গিয়ে ওই আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে খেরসনে রুশ হামলায় আরও 2 নারী নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়িঘর ও রাস্তাঘাট। স্থানীয় প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এই হামলাকে রুশ বাহিনীর আরেকটি যুদ্ধাপরাধ বলে বর্ণনা করেছেন। মাদক চোরাচালান রোধে ক্যারিবীয় সাগরে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার সমরমন্ত্রী পিট হেগসেথের নির্দেশে অঞ্চলটিতে বিমানবাহী তৈরি মোতায়েন করা হয়। 90টিরও বেশি বিমান ও 5000-এর বেশি সেনা সদস্য বহনে সক্ষম এই যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্রের দাবি মাদক চোরাচালান রোধে চালানো অভিযানের অংশ হিসেবেই তাদের এই পদক্ষেপ। তবে বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটনের সর্বাধিক শক্তি প্রদর্শনের উদাহরণ এটি। এর আগে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে 8টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন ও F-35 যুদ্ধবিমান মোতায়েন করে। ট্রাম্প প্রশাসনের সামরিক উপস্থিতি বাড়ানোর এই পদক্ষেপে ভেনেজুয়েলা সহ পুরো ল্যাটিন আমেরিকায় নতুন উত্তেজনা দেখা দেয়। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। মালয়েশিয়া কাল শুরু হচ্ছে 47তম আসিয়ান শীর্ষ সম্মেলন। যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিনের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, ভার্চুয়ালি ভাষণ দেবেন মোদি। এবার পাকিস্তানের দিকে বয়ে যাওয়া নদীর পানি আটকানোর উদ্যোগ নিচ্ছে আফগানিস্তান। ভারতীয় গণমাধ্যমের খবর, এরই মধ্যে কুনার নদীতে দ্রুত বাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনজাদা। আফগানিস্তানের সঙ্গে এই সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি না থাকায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ বিষয়ে নালিশ জানাতে পারবে না পাকিস্তান। এর আগে কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে পাকিস্তানের সঙ্গে হওয়া সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত।
সাম্প্রতিক সীমান্ত সংঘাত নিয়ে এখনও উত্তপ্ত পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক। এই সুযোগ কাজে লাগিয়ে তালেবান সরকারের সঙ্গে সখ্য করার চেষ্টা করছে ভারত। এমন পরিস্থিতিতে এবার ইসলামাবাদের সঙ্গে পানি নিয়ে বিরোধে জড়িয়ে গেল কাবুল। ভারতীয় গণমাধ্যমের খবর, কুনার নদীর উপর বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছে তালেবান সরকার। আফগানিস্তানের মসনদে বসার পর থেকেই পানি ব্যবস্থাপনা নিয়ে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করছে তালেবান সরকার। এরই ধারাবাহিকতায় দলটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনজাদা দেশটির কুনার নদীতে দ্রুত বাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছেন। আফগানিস্তানের পানি সম্পদ মন্ত্রী জানান, নিজেদের নদীর পানি নিজেরাই ব্যবহার করার অধিকার আফগানদের আছে। কুনার নদীর উৎপত্তি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে। সেখান থেকে প্রবাহিত হয়ে আফগানিস্তান পেরিয়ে ফের পাকিস্তানের সিন্ধু নদীতে গিয়ে মিশেছে। এই নদীর পানিতেই নির্ভর করে পাকিস্তানের ওই অঞ্চলের কৃষিখাত, এমনকি বিদ্যুৎ উৎপাদনও। দুই দেশের মধ্যে পানি বন্টন নিয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তিও নেই, যে কারণে তালেবানের এই পদক্ষেপ ঠেকানোর মতো কোনো আন্তর্জাতিক ব্যবস্থা নেই ইসলামাবাদের হাতে। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। আলোচনা হয় পানি ও জ্বালানি সহযোগিতা বৃদ্ধি এবং হেরাত ও শাহতুত বাঁধ প্রকল্পের অগ্রগতি নিয়ে। বিশ্লেষকরা বলছেন, এতে স্পষ্ট বোঝা যায় কাবুল ধীরে ধীরে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক জোরদার করছে আর পাকিস্তানের প্রতি তাদের অবস্থান আরও কঠোর হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। ফিরছি দেশীয় একটি খবরে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভারত জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত সেমিনারে বক্তব্য রাখছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সরাসরি যাচ্ছে সেখানে। আমেরিকাতে সফরে আছেন, উনি আমাকে ফোনে বলেছেন যে এই সেমিনারে আপনি যাবেন এবং সকলকে আমার সালাম জানাবেন। তো আমি আপনাদের সকলকে ওনার সালাম এবং এই সেমিনার সফল করার ব্যাপারে ওনার দোয়া এবং সংহতি প্রকাশ করেছেন। প্রথম কথা হচ্ছে যে একটা সভ্যতা, একটা রাষ্ট্র, একটা জাতি, একটা সংস্কৃতি বিনির্মাণের জন্যে, নীতি নির্ধারণের জন্য প্রথম সিদ্ধান্ত নিতে গেলে প্রশ্ন করতে হয়, জানতে হয় যে আমি কে, আমার পরিচয় কি, কার জন্য এই নীতি নির্ধারণ করছি। তো সেই পরিচয় আজকে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের এই ভূখণ্ডে আমরা যারা বসবাস করি, 90-এর বেশি শতাংশ মানুষ হচ্ছে আমরা মুসলিম। আমরা মুসলিম বলে দাবি করি, আর আমাদের মালিক, আমাদের রব, আমাদের ইলাহ হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই তো আমাদের সবচেয়ে বড় পরিচয়। আর তিনি আমাদের পরিচালনা করার জন্য, হেদায়েতের জন্য সেই মহান সত্তা আল্লাহ পাক, যিনি আমাদেরকে হেদায়েতের জন্য তার প্রিয় নবীকে পাঠিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। উলামায়ে কেরাম এই অর্থ করার প্রয়োজন নেই, সবাই জানেন। আমার আগের আলোচক তিনিও বলেছেন যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আমাদের জাতির হেদায়েতের জন্যে, মানব রচিত সমস্ত মতাদর্শের উপরে আল্লাহর দিন, আল্লাহর হেদায়েত, এই ওয়ে অফ লাইফ, এই দিন, এই হুদা, এই দিন হক, এই কোড অফ লাইফ, এই কনস্টিটিউশনকে বিজয়ী করার জন্য, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, আর যত আইন, যত মত, যত পলিসি, সবটার উপরে এই দিনকে বিজয়ী করার জন্য প্রিয় নবীকে পাঠানো হয়েছে। তো আমাদের আর একটা পরিচয়, আমরা সেই প্রিয় নবীর উম্মত, নাকি বলেন? সেই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে আমাদের পরিচয়। এখন শিক্ষার ব্যাপারে তাহলে আমাদের প্রিয় নবী নিজেই পরিচয় দিয়ে বলছেন, হাদিসের বর্ণনা উলামায়ে কেরাম সব জানা আছে, সময় কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমাকে তোমাদের মাঝে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। হি ইজ আওয়ার টিচার। আর শিক্ষকের কাজ কি? শিক্ষা দেওয়া। আল্লাহর নবী আবার হাদিস শরীফের মধ্যে শিক্ষার উদ্দেশ্য বলেছেন, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের আখলাককে তৈরি করা, চরিত্রকে তৈরি করা, মোরালিটি, ভ্যালুজ, যেটাকে বলা হচ্ছে মূল্যবোধ সংরক্ষণ। আজকে যে পরিষদ হয়েছে, মানুষের চরিত্রের জীবনের মধ্যে জন্য একটা চরিত্র, একটা নৈতিকতা, একটা মোরালিটি, একটা ভ্যালুজ সে ধারণ করতে পারে, এটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। আমরা সরাসরি ছিলাম ওসমানী স্মৃতি মিলনায়তনে, যেখানে বক্তব্য রাখছিলেন জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার। আর তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। কাল মালয়েশিয়ায় শুরু হচ্ছে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন। আয়োজন ঘিরে কেন্দ্রের আশপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
এবারের সম্মেলনে জোটের শীর্ষ নেতাদের পাশাপাশি অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে এতে ভার্চুয়ালি ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অংশ নেওয়া নিয়েও আছে সংশয়। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বসবে ৪৭তম আসিয়ান সম্মেলন। এই মেগা ইভেন্টকে ঘিরে দেশটি এখন বিশ্ব কূটনীতির কেন্দ্রে। শীর্ষ এই সম্মেলন ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে শহরের গুরুত্বপূর্ণ সব স্থান। ১২,০০০ প্রতিনিধির অংশগ্রহণে হতে যাওয়া এই সম্মেলনের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ২০,০০০ সদস্য মোতায়েন করা হবে। যানজট নিয়ন্ত্রণে কনভেনশন সেন্টার এলাকার সরকারি কর্মীদের বাড়ি থেকেই কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। এবারের আসিয়ান সম্মেলনে সংস্থার শীর্ষ নেতাদের পাশাপাশি থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ভারতের প্রধানমন্ত্রী সরাসরি অংশ না নিলেও তিনি ভার্চুয়ালি ভাষণ দেবেন বলে জানা গেছে। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। সম্মেলনে বাণিজ্য শুল্ক হ্রাস, আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং ফিলিস্তিন ইস্যু সহ বৈশ্বিক মানবিক সংকট নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় মালয়েশিয়ার ইলেকট্রনিক পণ্যে শূন্য শুল্ক বজায় রাখাকে প্রধান এজেন্ডা হিসেবে তুলবেন বলে জানা গেছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। মারা গেছেন থাইল্যান্ডের সাবেক রানী সুরিকেট। দীর্ঘদিন ধরে ভুগছিলেন বার্ধক্যজনিত শারীরিক জটিলতায়, দেশ জুড়ে শোকের আবহ। H-1B ভিসার এককালীন আবেদন ফি $1 লাখ নির্ধারণের পক্ষে আদালতে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই কথা জানিয়েছে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। তার দাবি, যুক্তরাষ্ট্রে বহুদিন ধরেই এই ভিসার অপব্যবহার হয়ে আসছে। মার্কিন শ্রমিকদের মজুরি কমিয়ে দেওয়া এই ব্যবস্থাটি পুনর্গঠন করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের নিয়োগ দিতে 1990 সালে চালু হয় H-1B ভিসা। সম্প্রতি এই ভিসার আবেদনকারীদের এককালীন $1 লাখ ফি দিতে হবে বলে ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এরপর এই ফি আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে হয় মামলা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত সেমিনারে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। অগ্রগতির জন্য, তা না হলে আমরা কখনো পরিসংখ্যান পাই না। এই কথা এই জন্যই বলছি, আমরা কেউ বলি 90% মুসলমানের দেশ বাংলাদেশ, কেউ বলে 92% মুসলমানের দেশ বাংলাদেশ। তার মানে আদমশুমারির যে জরিপ, সেই জরিপটা আরও সঠিকভাবে আমাদের প্রণয়ন করতে হবে, একদম দশমিক সহ বলতে হবে। তারপরেও যদি ধরে নেই সর্বনিম্ন 90% মুসলমানের দেশ, এখানে ধর্মীয় প্রভাব যারা সংখ্যাধিক্য থাকে তাদের রাষ্ট্রের সমস্ত ক্ষেত্রে থাকে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। তবে অবশ্যই সংখ্যায় যারা কম, সংখ্যালঘু, বিভিন্ন ধর্মাবলম্বী, ধর্মগোষ্ঠী, জাতিগোষ্ঠী, ভাষাভাষী, বিভিন্ন সংস্কৃতি, তাদের স্বাধীনতা এবং নিরাপত্তা রক্ষা করা, নিশ্চিত করার দায়িত্ব সাংবিধানিকভাবে সকলের উপর, আমাদের সবার উপর। এটা বাংলাদেশের সংবিধান তাই বলে এবং তাই বলা উচিত। এখন প্রশ্ন আসলো আজকের এই সেমিনারে প্রাথমিক শিক্ষাক্রম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের দাবিতে অনেকটা। তা আমি জিজ্ঞেস করছিলাম, আমার কাছে সঠিক তথ্যটা নাই যেহেতু, যে আমাদের প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষার, ধর্ম ও নৈতিকতা শিক্ষার শিক্ষকের পদ বর্তমানে আছে কিনা, এটা ডক্টর কবির বলতে পারবে। বর্তমানে নাই, বুড়া হয়ে গেল আমার ছোট ভাই, সেই জন্য মহসিনালের ছোট ভাই বিসিএসে আমাদের কয়েক ব্যাচ পরে জয়েন হয়েছে। বক্তব্য রাখছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। আর তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সময় দীপাবলির পর ফের বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরের বায়ুমান সূচক ছুঁয়েছে বিপজ্জনক মাত্রা। শ্বাসকষ্টজনিত রোগী ভর্তির হার বেড়েছে আশঙ্কাজনক হারে।
এই দূষণ শিশু ও বৃদ্ধদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে শঙ্কা জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে বায়ু দূষণ মোকাবেলায় প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টিপাত নামানোর উদ্যোগ নিয়েছে সরকার। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা ঘোষণার পর বোগোতায় নেমেছে সমর্থকদের ঢল। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে এবং প্রেসিডেন্টের প্রতি সংহতি প্রকাশ করতে বলিভার স্কোয়ারে জড়ো হন হাজারো মানুষ। স্থানীয় সময় শুক্রবার কলম্বিয়ার রাজধানী বোগোতার ঐতিহাসিক বলিভার স্কোয়ারে ব্যানার হাতে সমবেত হন হাজারো মানুষ। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘোষণার পর প্রেসিডেন্ট পেট্রোর সমর্থনে স্লোগান দেন তারা। এ সময় চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। একদিন আগেই প্রেসিডেন্ট পেট্রোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে যুক্তরাষ্ট্র, যেখানে তাকে রাশিয়া, ভেনেজুয়েলা ও উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে একই তালিকায় রাখা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ কলম্বিয়া কোকেন পাচার নিয়ন্ত্রণে ব্যর্থ এবং পেট্রো নিজেই অবৈধ মাদক নেতা। নিষেধাজ্ঞার জবাবে পেট্রো সামাজিক মাধ্যমে লেখেন, দশক জুড়ে মাদক বিরোধী যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের বক্তব্য পুরোপুরি পরিহাস। বলেন তিনি পিছিয়ে যাবেন না এবং কখনো মাথা নত করবেন না। তার মতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কেবল রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং কলম্বিয়ার স্বাধীন নীতির উপর চাপ সৃষ্টির শামিল। বিক্ষোভকারীরা বলেন ভেনেজুয়েলার পর এখন কলম্বিয়ার পেছনে লেগেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে অযৌক্তিক স্বৈরশাসক বলেও অভিহিত করেন কেউ কেউ। বিশ্লেষকদের মতে এই নিষেধাজ্ঞা শুধু ব্যক্তিগত নয়, বরং লাতিন আমেরিকায় ওয়াশিংটনের প্রভাব বাড়ানোর কৌশলের অংশ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। থাইল্যান্ডের সাবেক রানী সুরিকেট মারা গেছেন। শুক্রবার রাতে ব্যাংককের একটি হাসপাতালে 93 বছর বয়সে মৃত্যু হয় তার। দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। দীর্ঘ 6 দশকের বেশি সময় ধরে থাইল্যান্ডের রানী ছিলেন সুরিকেট। থাইল্যান্ডের রাজ পরিবারের ইতিহাসে রাজমাতা সিরিকেত এক বিশেষ নাম। ফ্যাশনের বিশ্বমঞ্চে নজর কাড়া ব্যক্তিত্ব যেমন ছিলেন, তেমনি গ্রামীণ উন্নয়নের কর্মসূচিতে ছিলেন নিবেদিত মুখ। শুক্রবার স্থানীয় সময় রাতে দীর্ঘ জীবনের অবসান ঘটে সিরিকেতের। রাজপরিবার জানায় রানী সিরিকেত 2019 সাল থেকে শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। চলতি মাসে তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। মৃত্যুর সময় তার বয়স ছিল 93 বছর। দীর্ঘ 6 দশকের বেশি সময় ধরে থাইল্যান্ডের রানী ছিলেন সিরিকেত। তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রাজা ভূমিবল আদুলাদেজের স্ত্রী। 2016 সালে রাজা ভূমিবল মারা যান। এরপর সিংহাসনে বসেন তাদের ছেলে মহা ওয়াজিরালঙ্কর। 2012 সালে স্ট্রোকের পর রানী জনসম্মুখে খুবই কম দেখা দিতেন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ। তাকে শ্রদ্ধা জানাতে ব্যাংককের হাসপাতালে রাজভক্তরা কালো পোশাকে ভিড় করেন। আমার বন্ধু আমাকে খবরটি সম্পর্কে জানায় এবং তাৎক্ষণিক আমি এখানে আসি। আমরা শোকাহত। আমি যখন জানতে পারলাম তখন আমার পৃথিবী থেমে গেল। সিরিকেতের মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। থাই জনগণের প্রতি সংহতি জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। শিউলি রোজা, সময় সংবাদ। প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে চলছে পুরো দমে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা সড়ক পরিবহন, সেতু ও রেলপথ বিষয়ক বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের সময় নির্ধারণ, প্রশাসন নির্দলীয়করণ সহ কয়েকটি ইস্যুতে সোচ্চার রাজনৈতিক দলগুলো। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন তারা। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন, সেতু ও রেলপথ বিষয়ক বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন বলেছেন, বিদেশে উৎসবমুখর পরিবেশে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি ও ডাকযোগে ভোট দেওয়ার নিবন্ধন কর্মসূচির মাধ্যমেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে চলছে পুরোদমে। ছুটিতে ক্যালিফোর্নিয়ায় এসে নিজ বাসভবনে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। ভোটের জন্য যথেষ্ট ফুল স্পিড আহেড আমরা এখন এগিয়ে যাচ্ছি। প্রথমবারের মতো কিন্তু প্রবাসীদেরকে ভোটাধিকার দেওয়ার চেষ্টা করছে গভর্নমেন্ট। 31শে অক্টোবরের ভিতরে আমাদের ভোটার নিবন্ধনটা রেডি করতে হবে, তারপরে ওটা ডাকযোগে ভোট
দিতে হবে। স্থানীয় সময় শুক্রবার সকালে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনসুলেটে জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী। এ সময় তাকে কর্মসূচির বিস্তারিত অবহিত করেন কনসাল জেনারেল। প্রবাসীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই সেবা প্রদান করছি প্রবাসীদের মাঝে। দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন, আমরা ওয়াকিং দিনে দিনেই আমরা তাদের এনরোলমেন্ট সম্পূর্ণ করছি। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশে বসেই জাতীয় পরিচয়পত্র ও ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। আমি সান ফ্রান্সিসকো থেকে আসছি 6.5 ঘন্টা ড্রাইভ করে এনআইডি করার জন্য। আমার এনআইডি 2 মিনিটের মধ্যে হয়ে গেছে। আমি খুব হ্যাপি। থ্যাংক ইউ গভর্নমেন্টকে। বর্তমানে 10টি দেশের 17টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে এনআইডি ও ভোটার কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রবাসে এনআইডি ও ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। আর এতে ব্যাপক সাড়া মিলছে প্রবাসী বাংলাদেশিদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। উড়োজাহাজ উৎপাদন শিল্পে বড় ধরনের ছন্দপতন দেখা দিয়েছে। উৎপাদনকারীরা ব্যর্থ হচ্ছেন চাহিদার বিপরীতে পর্যাপ্ত যোগান দিতে। ফলে অপেক্ষাকৃত নতুন উড়োজাহাজের ইঞ্জিন সহ যন্ত্রাংশ খুলে অন্যটি মেরামত করতে হচ্ছে। আর এতে প্রতিদিনই আকাশে কমছে উড়োজাহাজের সংখ্যা। এর জেরে বৈশ্বিক উড়োজাহাজ বাজারে অস্থিরতা এবং টিকিটের দাম লাগাম ছাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল স্পেনের পূর্বাঞ্চলের ক্যাস্টোলিন বিমানবন্দর। এবার সেটিকে পরিণত করা হয়েছে উড়োজাহাজের সমাধিস্থলে। হ্যাজমার্ট স্যুট পরা কর্মীরা প্রায় নতুন এক এয়ারবাসের বিভিন্ন অংশ খুলে ফেলছেন। উড়োজাহাজগুলোর ইঞ্জিন সহ ব্যবহার উপযোগী যন্ত্রাংশ রেখে বাকি অংশ ফেলে রাখা হচ্ছে পরিত্যক্ত স্থানে। এই তালিকায় রয়েছে মাত্র 5 থেকে 6 বছর ব্যবহার হওয়া উড়োজাহাজও। এসবের মূলে রয়েছে বিশ্বব্যাপী বিমানের চাহিদার বিপরীতে নতুন প্রজন্মের জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিনের ঘাটতি। ফলে যেসব বিমান 20 বছরের বেশি সময় চলার কথা, সেগুলো প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে 5 থেকে 6 বছরেই চলাচলের উপযোগিতা হারাচ্ছে। এতে করে লাগামহীনভাবে বাড়ছে উড়োজাহাজের ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশের দাম। এমনকি কিছু ক্ষেত্রে ইঞ্জিনের দামই হয়ে উঠছে গোটা উড়োজাহাজের চেয়ে বেশি। কোভিড পরবর্তী সময়ে বিমানের উৎপাদন ও যন্ত্রাংশ সরবরাহে দেখা দিয়েছে মারাত্মক ঘাটতি। ফলে কোম্পানিগুলো তুলনামূলক নতুন উড়োজাহাজ খুলে ইঞ্জিন ও যন্ত্রাংশ বাজারে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইঞ্জিন নির্মাতা প্রাটো অ্যান্ড হুইটলির উৎপাদন ও রক্ষণাবেক্ষণ বিলম্বই এই সংকটের মূল কারণ। এর ফলে মাত্র 6 বছরের পুরনো বিমানও ভাঙা পড়ছে। ইঞ্জিন খুলে তা রক্ষণাবেক্ষণের পর অন্য বিমানে বসানো হয় অথবা যন্ত্রাংশ হিসেবে বিক্রি করা হয়। কিছু ক্ষেত্রে ইঞ্জিনের দাম গোটা উড়োজাহাজের দামের চেয়ে বেশি। এয়ারলাইনগুলো একটি উড়োজাহাজকে বাঁচিয়ে রাখতে অন্য একটিকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। চাহিদা ও উৎপাদনের ঘাটতি কাটানো সম্ভব না হলে আগামী কয়েক বছরে আকাশপথে টিকিটের দাম বাড়তে পারে এবং বৈশ্বিক উড়োজাহাজ বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার, টেকনোক্র্যাট প্রশাসনের হাতে যাচ্ছে গাজার শাসনভার। কায়রোয় বৈঠক শেষে জানালো হামাস ফাতাহ। থাকবে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের ভূমিকা, বলছে যুক্তরাষ্ট্র। পানি নিয়ে কাবুল ইসলামাবাদ বিরোধ। কুনার নদীতে বাঁধ নির্মাণ করবে তালেবান। সীমান্ত বন্ধ থাকায় পাকিস্তানে বাড়ছে সবজির দাম। বাণিজ্য স্থগিত রাখার ঘোষণা শাহবাজ সরকারের। এই ছিল আমার কাছে থাকা আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে যুক্ত হবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। রাব্বি, ধন্যবাদ আপনাকে। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।